অনুসরণ করতে হবে। ফার্স্ট ওয়ান দেখেন, আইডেন্টিফাই অবজেক্টিভস। আপনি যদি অবজেক্টিভস আইডেন্টিফাই না করেন, আপনি একটা বাজেট কিভাবে দিবেন? অ্যাট ফার্স্ট অবশ্যই আপনাকে ঠিক করতে হবে আপনার অবজেক্টিভস কী। আপনি কি একটা বিল্ডিং করতে চাচ্ছেন, নাকি একটা ব্রিজ নির্মাণ করতে চাচ্ছেন? আসলে আপনি কোন প্রজেক্ট হাতে নিতে চাচ্ছেন? ধরেন আপনি এমন একটা প্রজেক্ট হাতে নেবেন যে এখানে 50টা চেয়ার লাগবে এই রুমটার জন্য। এখন আপনি 50টা চেয়ার কিনবেন, এটাই হচ্ছে আপনার প্রজেক্ট। এখন এখানে থাকতে পারে আপনি কি কালারের চেয়ার কিনবেন, কোন সাইজের কিনবেন, কয়টা কিনবেন, এই রুমের জন্য আপনার কোন ধরনের চেয়ার কতটা প্রয়োজন, সব কিছু আপনার বিবেচনায় থাকবে। তো আপনি ঠিক করলেন যে এই রুমের জন্য আপনি 50টা চেয়ার কিনবেন, এবং তার মধ্যে কিছু চেয়ার থাকবে ব্ল্যাক কালারের, কিছু থাকবে পিঙ্ক কালারের, কিছু থাকবে ব্লু কালারের। এখন কয়টা আনবেন সেটা আপনি ঠিক করে ফেললেন। তো আপনি কি করলেন? আপনার লক্ষ্য স্থির করে ফেললেন, আপনার অবজেক্টিভস কিন্তু আপনি এখন জানেন। সেকেন্ড ওয়ান আসেন, গ্যাদার ডেটা অ্যাবাউট অল্টারনেটিভস। আচ্ছা, আপনি যেহেতু ঠিক করলেন যে এখানে আপনি চেয়ার আনবেন, এখন অবভিয়াসলি আপনি কি অল্টারনেটিভগুলো দেখবেন যে কোন দোকান থেকে আপনি সবচেয়ে কমে আনতে পারেন। এখন আপনি ধরেন 5টা দোকান দেখলেন, 5টা দোকানে 5 রকমের প্রাইস। এখন অবভিয়াসলি সেখান থেকে যেটা আপনার বেস্ট মনে হবে সেটাই আনবেন। এমনও হতে পারে যে কোথাও আপনার হচ্ছে দাম একদম কম চাইলো, বাট তার প্রোডাক্টও হচ্ছে লো কোয়ালিটির। আবার দেখলেন যে প্রাইস অনেক বেশি চাচ্ছে, বাট তার প্রোডাক্ট লো কোয়ালিটি, সেখান থেকেও আপনি নিচ্ছেন না। আপনার এমন একটা প্রোডাক্ট প্রয়োজন যেখানে আপনার দামও রিজনেবল, আবার আপনার প্রোডাক্টও কি মোটামুটি লেভেলের একটা আপনার কি বলে মানে ভ্যালু ফর মানি হচ্ছে, এরকম একটা প্রোডাক্ট আপনি নেবেন। তো আপনি সব থেকে মানে সব দোকানগুলো থেকে আপনি কিন্তু ডেটা গ্যাদার করলেন। থার্ড ওয়ানে আসেন, সিলেক্ট অল্টারনেটিভ কোর্সেস অফ অ্যাকশনস। এই যে আপনি 5টা দোকান দেখলেন, এখন 5টা দোকানের ডেটা অ্যানালাইসিস করার পরে আপনার মনে হলো যে না, 3 নম্বর দোকানটা থেকে আমার নেওয়া উচিত। এই যে আপনি 3 নম্বর দোকানটাকে সিলেক্ট করলেন এবং সেখান থেকে নেওয়ার জন্য আপনি ফিক্স করে ফেললেন, এটাই হচ্ছে কি সিলেক্ট অল্টারনেটিভস। আপনি অনেকগুলো অল্টারনেটিভ দেখলেন, একটা অল্টারনেটিভ সেখান থেকে চুজ করলেন। আচ্ছা, 4 নম্বরে দেখেন, ডিসকাস দ্য প্ল্যানস অর অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যালোকেট দ্য বাজেট। আপনি এখন অবভিয়াসলি ওই দোকানদারের সাথে কথা বলবেন আপনার পুরো প্ল্যানটা নিয়ে, যে আপনি কয়টা কোন ধরনের চেয়ার নিতে চাচ্ছেন। এমনও হতে পারে যে আপনি পিঙ্ক কালারে নিতে চেয়েছেন 10টা, এখন আপনি সেখান থেকে কমিয়ে 5টা নেবেন, এটা আপনি ব্ল্যাক কালারে আপনি বেশি নেবেন। এই যে আপনার পুরো প্ল্যানটা, আপনার রুমটা কতখানি, আপনার এখানে কয়টা কলামে আপনি বসান, সব কিছু তার সাথে ডিটেলস আলোচনা করার পরে আপনি একটা সিদ্ধান্তে আসলেন যে আপনি কয়টা চেয়ার এখানে আনতে চান। এই পুরো প্ল্যানটা তার সাথে ডিসকাস করার পরে অ্যালোকেট দ্য বাজেট। এইবার কিন্তু আপনি বাজেটে আসবেন যে আপনার ব্ল্যাক কালারের চেয়ারের জন্য আপনার কত বাজেট, পিঙ্ক কালারের জন্য কত বাজেট, বা আপনি কোনো টিচারের জন্য চেয়ার আনতে চাচ্ছেন তার জন্য আপনার কত বাজেট। এই যে বাজেটটাকে আপনি অ্যালোকেট করে ফেললেন। আচ্ছা, এবার দেখেন এস্টাবলিশ মনিটরিং মেকানিজম। আপনি ওটা কিনে নিয়ে আসলেন, এখন অবভিয়াসলি আপনাকে কি মনিটর করতে হবে। কিভাবে মনিটর আপনি করবেন? আপনি চেয়ার এনে ফেললেন, তাতেই তো আপনার সব কিছু শেষ হয়ে গেল না। অবভিয়াসলি আপনাকে দেখতে হবে যে আপনার এই চেয়ারগুলো কতদিন টিকছে, কোনো চেয়ার আপনার ভেঙে যাচ্ছে নাকি হচ্ছে আপনার অনেক দিন নিতে পারছেন, কিংবা আরও কি বেশি প্রয়োজন কিনা, সব কিছু কিন্তু আপনি মনিটর করবেন। ধরেন আপনার একটা চেয়ার ক্ষতিগ্রস্ত হলো, কিন্তু আপনার স্টুডেন্টের জন্য একটা চেয়ার প্রয়োজন, অবভিয়াসলি সেটা আপনি চেঞ্জ করে আরেকটা আনবেন। সেক্ষেত্রে কি আপনার বাজেটটাকে কি আবার কিন্তু ব্যালেন্স করতে হবে। এই পুরো বিষয়গুলোকেই আপনার মনিটর করতে হবে। আবার ধরেন আপনি একটা অংশ দিয়ে আপনি চেয়ারগুলো কিনে ফেললেন, আপনাকে মাথায় রাখতে হবে আমি এই অংশটা দিয়ে চেয়ার কিনে ফেলেছি, এরপর আমার এতটুকু বাজেট বাকি আছে, এটা দিয়ে আমার বাকি সময়টুকু চলতে হবে। এই যে মনিটরিংয়ের মধ্যে আপনি থাকবেন, এটাই হচ্ছে কি এই ফেজে বলেছে। লাস্ট ওয়ান দেখেন, রেসপন্ড টু প্রবলেমস এনকাউন্টার্ড ইন দ্য প্রিভিয়াস বাজেট। আচ্ছা, আপনার এই বাজেটের কাজ শেষ। এখন আপনি কি বলতে পারেন যে সারা বছর এইভাবেই স্মুথলি চলে যাবে? বলতে পারছেন না। সো আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন যে আপনার বাকি সময়ে কি কি প্রবলেম আসতে পারে? এইটা আইডেন্টিফাই করার সবচেয়ে বড় একটা উপায় হচ্ছে প্রিভিয়াস আপনার যে বাজেটগুলো হয়েছে এই রিলেটেড, সেখান থেকে আপনি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবেন তাদের প্রথমে বাজেট কত ছিল, তারপরে পুরো 1 বছর নাগাদ তাদের বাজেটে কী কী চেঞ্জ এসেছে এবং কী কী প্রবলেম হয়েছে, সেই প্রবলেমের সলিউশন তারা কীভাবে দিয়েছে। এই পুরো জিনিসটা যখন আপনি অ্যানালাইসিস করবেন, তখন আপনি আপনার নিজের এই বাজেটের মধ্যে সামনের 1 বছর কী কী প্রবলেম আসতে পারে, কী কী ধরনের প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে, সলিউশন কী হতে পারে, সব কিছু আপনি আগে থেকে ঠিক করে রাখতে পারবেন। বোঝাতে পেরেছি? ধরেন আপনি একটা বিল্ডিং বানাবেন ডেভেলপার কোম্পানিকে দিয়ে। এখন বিল্ডিংটা ডেভেলপার কোম্পানিকে দিয়ে বানাতে গিয়ে কি আপনার পুরো বাজেট ফিক্স হয়ে গেল, আপনি তাদেরকে টাকা বুঝিয়ে দিলেন, আপনার বিল্ডিং উঠে যাচ্ছে। হঠাৎ করে ধরেন এই যে আমি বললাম যে গভর্নমেন্ট থেকে হয়তো রুলস চলে আসলো যে আপনাকে আবাসিক ভবনে কোনো ধরনের গ্যাসের লাইন দেয়া হবে না। এটা আপনি আগে থেকে জানতেন না, আপনার ভবন অর্ধেক উঠে যাওয়ার পরে আপনি জানলেন যে আপনাকে কোনো ধরনের আবাসিক লাইন দেয়া হবে না।
তখন আপনি কী করবেন? অবভিয়াসলি আপনার বাজেটের মধ্যে তখন চেঞ্জ আনতে হবে, ওই প্রবলেমটাকে তখনই আপনার রেসপন্ড করতে হবে। কারণ আপনি এখন সিদ্ধান্ত নেবেন যে যেহেতু আমার এখানে লাইনের গ্যাস আসছে না, সেহেতু আমাকে এখানে সিলিন্ডার ইউজ করতে হবে। অবভিয়াসলি এখন দেখবেন যে সব বাসার সিলিন্ডার কিন্তু থাকে নিচে, রুমের মধ্যে মধ্যে সিলিন্ডারটা রাখে না, একটুখানি অন্তত বিপদটা এড়ানোর জন্য, যাতে করে ওটা ব্লাস্ট হলেও সাথে সাথে আপনি এফেক্ট না হন, একটু টাইম লাগে ওপর দিকে আগুনটা যেতে। সেজন্য তারা কি করে, নিচের যে ফ্লোরটা, নিচের ফ্লোরে অনেক বড় করে জায়গা রেখে, পার্কিং এরিয়ার চাইতেও আর অনেক বেশি রাখে, যাতে করে একটা সাইডে তারা সিলিন্ডারগুলোতে ওখানে পেস্ট করতে পারে। সো আপনাকে কিন্তু সব পরিকল্পনা হুট করে নিতে হচ্ছে। আপনি জানতেন না আগে থেকে যে আপনাকে এই ধরনের একটা ডিসিশন নিতে হবে, সেই পাইপের লাইন করতে হবে, ওখানে আলাদা স্পেস রাখতে হবে, আপনার রান্নাঘরে আলাদা স্পেস রাখতে হবে, এই সকল পরিকল্পনা আপনাকে হুট করে নিতে হচ্ছে। এইভাবে করে আপনাকে অ্যানালাইসিস করে দেখতে হবে যে আমার আগে থেকে কোনো ধরনের কোনো কিছু আমি ঠিক করে রাখতে পারি কিনা, যে এই বিপদগুলো আসতে পারে এবং এটা আসলে আমি কি করতে পারি। এটা আপনি প্রিভিয়াস বাজেটগুলো থেকে দেখতে পারেন। এই হচ্ছে আপনার পুরো বাজেটের একটা প্রক্রিয়া। কোনো সমস্যা আছে, বুঝতে পারেননি, কোনো পয়েন্ট এরকম? ওকে, আচ্ছা, এটা খুব বেশি ম্যান্ডেটরি না। মেথডস ফর সেটিং বাজেটস, এটা গুরুত্বপূর্ণ, এটাকে আপনারা একটু রেডমার্ক করে রাখেন যে একটা বাজেট সেট করার জন্য কি কি মেথড আছে, কি কি মেথড অবলম্বন করা যায়। ফার্স্ট ওয়ান দেখেন, ইনক্রিমেন্টাল বাজেটিং। আচ্ছা, ইনক্রিমেন্ট বলতে কি বুঝেন বলেন তো? কোনো কিছু আস্তে আস্তে করে বাড়া, মানে একসাথে বাড়বে না, একটু একটু করে ধাপে ধাপে বাড়বে। বলেন তো, মাঝে মাঝে আমরা বলি না বেতনের ক্ষেত্রে যে ইনক্রিমেন্ট হওয়া, এই ইনক্রিমেন্টটা কি? ধরেন আপনার বছর বছর ইনক্রিমেন্ট হচ্ছে, হ্যাঁ, ধরেন আপনার 2% করে 5% করে এইভাবে করে বাড়ছে। তো ইনক্রিমেন্টাল বাজেটটা এরকম যে আপনার বাজেট আপনি যাই করবেন সেটা আস্তে আস্তে করে আপনি হচ্ছে বাড়াবেন। কি বলেছে দেখেন, ইন ইনক্রিমেন্টাল বাজেটিং ম্যানেজার্স অ্যাড আ পার্সেন্টেজ টু দ্য প্রিভিয়াস পিরিয়ডস বাজেট টু টেক অ্যাকাউন্ট অফ এক্সপেক্ট চেঞ্জেস ইন প্রাইস লেভেল। এখানে মূল জিনিসটা হচ্ছে প্রিভিয়াস বাজেট থেকে তারা সিদ্ধান্ত নেয় যে কত পার্সেন্ট করে তাদের বাড়াতে হবে, সেভাবে করে তারা মান্থলি বা ইয়ারলি ওভাবে করে ওই পার্সেন্ট বাড়াতে থাকে। ধরেন আপনি নতুন একটা কোম্পানিতে আপনি অবভিয়াসলি প্রথমেই আপনার সেলস রেটটা 50%-এ নিয়ে যাবেন না। প্রথমে আপনি কি সেলস রেটটাকে 20% রাখবেন। 20% যদি আপনার ফিল আপ হয়, তারপরের বছর আপনি 30% করলেন, 30% ফিল আপ হলো, তারপরের বার আপনি একসাথে 45 করে ফেললেন, দেন আপনি 50 করলেন। অবভিয়াসলি কিন্তু আপনি একসাথে ওই টার্গেটটা 45 বা 50 আপনি দিবেন না, তাহলে আপনি লসের মধ্যে পড়বেন। সেভাবে আপনার হচ্ছে কোম্পানিগুলো কি করে, ইনক্রিমেন্টাল বাজেট দেয়, যে আস্তে আস্তে করে তাদের খরচের পরিমাণটা বাড়ায়। দেখবেন একটা নতুন কোম্পানি প্রথম অবস্থায় যেরকম থাকে, তাদের লুক মানে বাইরের যে লুকটা যেরকম থাকে, সে যখন একদম গ্রোথ লেভেলে চলে যায়, তার হচ্ছে বলতে পারেন যে তার কোম্পানির পজিশন মানুষের মাথার মধ্যে অলরেডি গেঁথে গিয়েছে। এখন তাদের যে বাইরের লুকসটা আর যারা একটা নতুন কোম্পানি, তাদের কি একরকম হবে না। এই নতুন কোম্পানিটাই আবার যখন গ্রোথ লেভেলে চলে যাবে, তাদের বাইরের লুক দেখেই আপনি হচ্ছে বুঝতে পারবেন যে এদের আসলে পজিশনটা কীরকম। যেমন আপনি চিন্তা করে দেখেন, এই যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এটা কি প্রথমে এত বড় ছিল? এদের কিন্তু একটা একটা করে শাখা প্রশাখা বাড়তে এখন তারা কোন পর্যায়ে নাই, আপনি কোথায় তাদেরকে পাবেন না, তাদের কোন ধরনের প্রোডাক্ট নাই আপনি সেটা বলতেও পারবেন না, এরকম একটা অবস্থান। তো ইনক্রিমেন্টাল বাজেটটা হয় কি, আস্তে আস্তে করে বাড়ানো হয়। সেকেন্ড ওয়ান দেখেন, জিরো বেস বাজেটিং। এটা দেখেই আপনি বুঝতে পারছেন যে এটার বিপরীত। যেমন এটা আমার জিরো থেকে শুরু হচ্ছে, দেখেন, the zero based budgeting is not based on the incremental approach and previous figure. Zero is taken as a base and budget is developed on the basis of likely activities of the future period. যেমন ধরেন আপনি জিরো থেকে বাজেটটা শুরু করলেন, এখন আপনার ফিউচারে আপনার কি প্রয়োজন আপনি ঠিক করে ফেললেন যে আপনার ফিউচারে কি কি লাগবে, সেই অনুযায়ী আপনি জিরো থেকে বাজেটটা ধরে আপনার ধরেন 100 পর্যন্ত আপনি বাজেটটা নিলেন। এখানে আপনার প্রিভিয়াসলি কত পার্সেন্ট ছিল সেটা আপনাকে মেনটেন করতে হচ্ছে না। আপনি নতুন করে ধরেন একদম নতুন একটা কোম্পানি শুরু করেছেন, একদম নতুন, এখানে কি আপনার প্রিভিয়াস বাজেট ধরার কোনো ওয়ে আছে? আপনার প্রিভিয়াস কোনো বাজেট নাই, আপনি কি ধরবেন না। সেহেতু আপনি কিন্তু একদম জিরো ফিগার থেকে শুরু করবেন। এইবার আপনি দেখবেন যে ভবিষ্যতে আপনার কোন কোন খরচগুলো সামনে আসছে, সেই অনুযায়ী কিন্তু আপনি বাজেটটাকে ফিক্স করবেন। প্রয়োজন হলে বাড়াবেন, প্রয়োজন হলে কমাবেন। এখানে এমন কোনো সিস্টেম নাই যে আপনার প্রিভিয়াস অনুযায়ী ধরে আপনি আস্তে আস্তে করে ইনক্রিমেন্ট দিচ্ছেন। বোঝাতে পেরেছি? ওকে। থার্ড ওয়ান দেখেন, ফাংশনাল বাজেটিং। আচ্ছা,
ফাংশন বলতে কি বুঝেন বলেন তো? আচ্ছা, ধরেন আপনাদের এখানে 5টা ডিপার্টমেন্ট, এই 5টা ডিপার্টমেন্টকে আপনি 5টা ফাংশন ধরতে পারেন বা 5টা ডিপার্টমেন্ট ধরতে পারেন। এখন বলেন তো যে ডিপার্টমেন্টাল বাজেটগুলো কীরকম হয়? পুরো ইউনিভার্সিটির বাজেট একসাথে হয় নাকি ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা হয়? কিছু ডিপার্টমেন্টে বাজেট বেশি, কিছু ডিপার্টমেন্টে বাজেট কম। কিছু ডিপার্টমেন্টে যেমন বিজনেস স্টুডেন্ট অনেক বেশি, অবভিয়াসলি বাজেটটাও বেশি হবে। সেভাবে আপনি ফাংশন ভিত্তিক যে বাজেটটা করেন, যেমন একটা কোম্পানিতে আপনার হচ্ছে 4টা ডিপার্টমেন্ট আছে, সেলস ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, আমি ধরলাম 4টা ডিপার্টমেন্ট, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট 5টা ডিপার্টমেন্ট। এখন এই 5টা ডিপার্টমেন্টের বাজেট যখন 5 ভাবে আলাদা আলাদা করে করবেন, তারপর ওটাকে আপনি হচ্ছে ব্যালেন্স করবেন পুরো বাজেটের সাথে, সেটাই কি হবে? ফাংশনাল বাজেট। আর যখন আপনি পুরো মানে একটা কোম্পানির যত ডিপার্টমেন্ট আছে সব কিছুর ওভারঅল বাজেটটা করবেন একসাথে, সেটাকে আপনি কি বলতে পারেন? মাস্টার বাজেট। ক্লিয়ার? ধরেন আপনি একটা বিজনেস করেন, এখন আচ্ছা বিজনেস স্ট্র্যাটেজি এবং কোম্পানি স্ট্র্যাটেজি দুইটা নাম শুনেছেন? দুইটা কি জিনিস বলেন তো? বিজনেস স্ট্র্যাটেজি হচ্ছে আপনি আপনার আলাদা আলাদা ডিপার্টমেন্টের জন্য কি কি পরিকল্পনা আপনি নিচ্ছেন, প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট ভিত্তিক আপনি কি কি সিদ্ধান্ত নিচ্ছেন, কি কি স্ট্র্যাটেজি মেক করছেন, সেটা হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি। আর যখন আপনি ওভারঅল কোম্পানির জন্য এখানে আপনার যতগুলো ডিপার্টমেন্ট আছে সবার জন্য ওভারঅল একটা মাস্টার বাজেট করবেন, মাস্টার একটা স্ট্র্যাটেজি দিবেন, সেটা কি? কোম্পানি স্ট্র্যাটেজি। তো এখানে সেম, আপনি যখন ডিপার্টমেন্ট ভিত্তিক বাজেটগুলো করবেন, ফাংশন ভিত্তিক বাজেটগুলো করবেন, তখন এটা কি হবে? ফাংশনাল বাজেট। দেখেন এখানে উদাহরণ হিসেবে আছে ক্যাশ বাজেট, সেলস বাজেট, প্রোডাকশন বাজেট, আলাদা আলাদা। আর যখন আপনি একদম পুরো কোম্পানি নিয়ে, আপনার টপ ম্যানেজমেন্ট নিয়ে, সবাইকে নিয়ে যখন একসাথে বসে একটা বাজেট করবেন, ওটা কি বলবেন? মাস্টার বাজেট। আমরা বলি না মাস্টার প্ল্যান? মাস্টার প্ল্যান কি বলেন তো? ওভারঅল প্ল্যানটা আপনি দিচ্ছেন, সেটা হচ্ছে মাস্টার প্ল্যান। আর যখন আপনি ডিপার্টমেন্ট ভিত্তিক আলাদা আলাদা প্ল্যান দিবেন, সেটা কি? ফাংশনাল। ক্লিয়ার? ওকে, লাস্ট দুটো দেখেন, একটা হচ্ছে ফিক্সড বাজেট আর একটা ফ্লেক্সিবল বাজেট। এই দুটো কাছাকাছি, একটু বোঝার চেষ্টা করেন। আপনি ধরেন আপনার সেলস ঠিক করে দিলেন 30%, এই 30% সেলস নির্ধারণ করে দেওয়ার পরে আপনি এটাকে আর কোনোভাবে পরিবর্তন করবেন না, আপনি 1 বছরের জন্যই 30% দিলেন। কিন্তু আরেকটা কোম্পানি এই সেম সেলস রেট ধরেন ওরা 30% দিয়েছিল, তারা 6 মাস পরে চিন্তা করে দেখলো যে তাদের 30% অর্জন করা সম্ভব না, সেখান থেকে তারা কমিয়ে 25%-এ নিয়ে আসলো। এইবার যখন আপনার 1 বছরের কাছাকাছি সময়, তখন গিয়ে তারা দেখলো যে না, তাদের অবস্থা অনেক ভালো এবং তাদের 25%-এর চাইতে অনেক বেশি অর্জন করা সম্ভব, তখন তারা বাড়িয়ে 35% করে দিল এবং আলটিমেটলি তারা 35% অর্জন করতে পারলো। এই যে ফ্লেক্সিবিলিটি, এটাই কি? ফ্লেক্সিবল বাজেট। এই যে বললাম যে আপনি যখন একটা বিল্ডিং করবেন, আপনি ঠিক করে ফেললেন আগে থেকে যে হচ্ছে আপনার এত কোটি টাকা আপনার এই বিল্ডিং এর জন্য প্রয়োজন, আপনি এর থেকে বাড়াবেন না, এর থেকে কমাবেন না। যদি আপনার এমন হয় যে কিছু জায়গায় কমাতে হচ্ছে, বাড়াতে হচ্ছে, আপনি ওই টাকার মধ্যেই ব্যালেন্স করবেন, যাতে এই টাকার বাইরে আপনার খরচ না হয়। হয়তো আপনার যেমন ধরেন আপনি একটা ডোরের খরচ কমিয়ে দিয়ে আপনি ফ্লোরে টাইলসের খরচ বাড়িয়ে দিলেন, এরকম আপনি করবেন, কিন্তু এই বাজেটের বাইরে আপনি যাবেন না। কিন্তু আরেকজন বাজেট এমন ভাবে করলো যে তার হুট করেই এমন একটা সিদ্ধান্ত সামনে আসলো যেটা তাকে নিতে হবে এবং সে ওই বাজেটের চাইতে যদি আরেকটু বাড়ানোর প্রয়োজন হয় সে সেখানে বাড়াবে, অথবা ধরেন কোনো একটা জায়গায় তার একটু স্যাক্রিফাইস করার প্রয়োজন, সেটা সে কমিয়ে নেবে। আলটিমেটলি কিন্তু সে ঠিক করেনি যে এই টাকার মধ্যেই তাকে শেষ করতে হবে। তার মানে কি? সময়ের সাথে সাথে আপনার হচ্ছে ভ্যারিয়েবলগুলো চেঞ্জ হয়, তো এই ভ্যারিয়েবল চেঞ্জের সাথে সাথে আপনি যদি বাজেটটাকে চেঞ্জ করতে চান এবং করেন, সেটা কি? ফ্লেক্সিবল বাজেট। আর যখন আপনি কোনো কিছু মাথায় রাখবেন না, জাস্ট আমার এটাতেই শেষ করতে হবে, সেটাই কি? ফিক্সড বাজেট। যেমন ধরেন আমি একটা ফিক্সড প্ল্যানের আপনাদের উদাহরণ দিই। এই যে আপনাদের বাসা ভাড়া, মান্থলি একটা কি বাসা ভাড়া দিতে হয় না? বলেন তো এই বাসা ভাড়াটা কি আসলে আপনি চাইলেও কি কমাতে পারবেন বা বাড়াতে পারবেন? আপনার মালিক পক্ষ আপনার কাছ থেকে ধরেন মান্থলি একটা রেট আপনার দিচ্ছে, আমি ধরে নিলাম আপনাকে 40,000 টাকা মান্থলি বাসা ভাড়া দিতে হচ্ছে, এটা আপনার ফিক্সড বাজেট। আপনার বাচ্চার স্কুলের খরচ হচ্ছে মান্থলি 20,000 টাকা, আমি ধরে নিলাম, এটা আপনার ফিক্সড বাজেট। আপনার বাজার খরচ, আপনার যাই হোক না কেন, এই জিনিসগুলো কি আপনার ফিক্সড বাজেট হিসেবে থাকে। কিন্তু কিছু জিনিস কিন্তু ফিক্সড থাকে না, যেমন 1 মাসের মধ্যে ছেলে মেয়ে চাইলো যে আমাকে 2টা ড্রেস দিতে হবে, পরের মাসে তো সেই 2টা ড্রেস চাবে না। একটা মাসে হয়তো
মেয়ের জন্য একটা ল্যাপটপ প্রয়োজন, বা বাসায় একটা টেলিভিশন প্রয়োজন, বাসায় একটা ইলেকট্রিক কুকার প্রয়োজন, বা একটা ইলেকট্রিক মেশিন প্রয়োজন, এটা তো আমার সবসময় প্রয়োজন হয়। যেই মাসে আমার প্রয়োজন হয় আমি সেই মাসেই শুধু কিনি, এবং এটা কিন্তু আমরা অনেক বছর একসাথে ইউজ করি। তো আমার ফিক্সড বাজেটটা কি হয়, আমার সবসময় ফিক্সডই থাকে, এটা আমাকে দিতেই হবে। আপনার দারোয়ানের বেতন, ড্রাইভারের বেতন, আপনার বাসা ভাড়া, আপনার গ্যাস বিল, আপনার কারেন্ট বিল, এগুলো ফিক্সড, আপনি চাইলেও এটা থেকে এড়াতে পারবেন না, এটা দিতেই হবে। বাট যেই জিনিসগুলো আপনার এই মাসে হলো, আরেক মাসে হবে না, আরেক মাসে না একটু বেশি হবে, আরেক মাসে একদম কম হবে, এই যে ফ্লেক্সিবিলিটি গুলো আসবে, এটা কি ফ্লেক্সিবল বাজেট। এটার জন্য আপনাকে আলাদা একটা বাজেট করতে হবে। বুঝতে পেরেছেন? আপনি ধরেই নিলেন আপনার ইনকাম 50,000 টাকা, আপনি মান্থলি আপনার সংসারের পিছনে আপনার আদার্স খরচ সবকিছু মিলিয়ে আপনি 40,000 টাকা খরচ করে ফেলেন, আর 10,000 টাকা আপনি কি করেন, সেভ করেন। এখন এটা আপনার ফিক্সড, কিন্তু হুট করে আপনার বড় একটা খরচ সামনে চলে আসলো, ওই মাসে আপনি টাকা রাখতে পারলেন না, এটাই স্বাভাবিক। সো ফিক্সড বাজেটে আপনি আগে থেকে পরিকল্পনা করে রাখেন এটার মধ্যে শেষ করবেন, আর ফ্লেক্সিবল বাজেটে কি করেন, আপনি নিজে থেকে এটাকে পরিবর্তন করতে পারেন, বিভিন্ন ভ্যারিয়েবলের মাধ্যমে এটা পরিবর্তন আসে। এখন এখানে আমরা 6টা বাজেট দেখলাম মোট। বলেন তো কি কি? প্রথম দুইটা কি ছিল, একটু রিকল করেন। একটা ছিল কি আপনার বছর বছর একটু একটু করে বাড়বে, আর একটা কি ছিল জিরো থেকে শুরু হবে, এখানে কোনো প্রিভিয়াস কোনো কিছু ধরা হবে না। আচ্ছা, এরপরে দুটো কি ছিল, একটা ছিল ফাংশনাল, একটা মাস্টার বাজেট। ফাংশনাল বাজেটে আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকবে, সেই অনুযায়ী বাজেট হবে, আর মাস্টার বাজেটে কি হবে, সব একসাথে হবে। ওকে, এবার দেখেন ফিক্সড বাজেটে কি হচ্ছে, আপনি আগে থেকে ফিক্স করে রাখছেন যে আপনার এই খরচের মধ্যে আপনি শেষ করবেন। আর ফ্লেক্সিবল বাজেটে কি হচ্ছে, আপনি সময়ের সাথে সাথে সিচুয়েশন অনুযায়ী বাজেটটাকে চেঞ্জ করবেন। এইটুকু। তাহলে আমরা এই যে বাজেটগুলো দেখলাম, এটার মূল থিমটা কি, মেথডস ফর সিলেক্টিং বাজেট, বা আপনি একটা বাজেট সেট করবেন, সেখানে আপনি কোন মেথড ইউজ করতে পারেন। এখান থেকে আপনি দুইটা মেথড একসাথে ইউজ করতে পারেন, বা যে কোনো একটা মেথড নিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এই কোশ্চেনটা আপনাদের ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, কোশ্চেনটা ফাইনালের জন্য খুব গুরুত্বপূর্ণ, একটু রেড মার্ক করে রাখবেন। আচ্ছা, আজকে আর এখান থেকে না দেখে অনেকটা পড়িয়ে ফেলছি, হয়তো বা মাথায় আর থাকবে না আপনাদের। এখান থেকে আর বেশি কিছু পড়াবো না। দেখেন এই যে স্টেজ ইন বাজেটারি কন্ট্রোল, এটা খুব গুরুত্বপূর্ণ। আর অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, এখান থেকে দুইটা টপিক পড়াবো। হ্যাঁ, অফ করে দেন। এখান থেকে দুইটা টপিক পড়াবো, একটা হচ্ছে কি আপনার অ্যাডভান্টেজ